গান অভিনয় দুটো একসাথে কি করে, গান না আগে অভিনয়, আগে অভিনয় না আগে গান। তো এইটা না একটা ব্যাপার হচ্ছে, আমি প্রথম কথা আমি জীবনে কোনো কিছু প্ল্যান করে করিনি। আমি কখনো মানে আই হ্যাভ নট লেড, আই ডু নট লিভ আ ভেরি কনস্ট্রাকটিভ প্ল্যান্ড লাইফ। এবং দক্ষিণীতে ছোটবেলায় একটা ড্রামা ডিপার্টমেন্ট ছিল। সেই ড্রামা ডিপার্টমেন্টে প্রথম আমি নিজে জানতে পারি যে অভিনয়টা করতে পারি কিভাবে, সেখানে আমি প্রথম রবীন্দ্রনাথের ফাল্গুনীতে আমি বালক করেছি। 25 বছর দীর্ঘ একটা সময় কাজ করতে গিয়ে কি কি পার্থক্যটা ফিল করতে পারছো? আগে যেরকম প্রচুর ভালো ভালো শিল্পীরা যারা হয়তো ডিজার্ভ করতো, তারা ওই ঢুকতে পারতো না বা ওই ভেতরে যেতে পারতো না বলে চান্স পেতো না। এখন তো সেটা নয়। এখন মানে আমার যদি ক্ষমতা থাকে, আমার কোনো স্টুডিও পাড়াতেও যেতে হবে না। আমি একটা ইউটিউবে নিজের চ্যানেল করে, আমি নিজের প্রচার করে আমি নিজের ট্যালেন্টটা দেখাতে পারি। মাধবনের সঙ্গে তোমার অভিনয়ের যে অভিজ্ঞতা, যদিও সিনেমাটা কবে রিলিজ হচ্ছে? আরে ম্যাডি স্যার, কি বললে তুমি আমায়! এত বড় একজন অভিনেতা, এত ট্যালেন্টেড একজন, মানে যাকে বলে না ভগবান কিছু কিছু মানুষকে না মানে ছপ্পর ফাড়কে দিতে, উনি হচ্ছেন ছপ্পর ফাড়কে ওনাকে ভগবান দিয়েছেন। মানে এত ট্যালেন্ট এত এত মানে অভিনয়টা না উনি জাস্ট মানে হি জাস্ট বিহেভস। হ্যাঁ, মানে ওনাকে পাঠ করতে হয় না, উনি চরিত্রটা বিহেভ করেন শুধু। আচ্ছা। এবং ওনার সাথে পাঠ করার সময় একবারও মনে হলো না যে আমি ম্যাডি স্যারের সাথে পাঠ করছি। আচ্ছা, ছোটবেলা থেকে তুমি গান নিয়ে তোমার জার্নিটা শুরু করেছিলে প্রথমে, কারণ গানই তোমার ছোটবেলায় পথ চলার শুরু। তারপর অভিনয়ে পুরোপুরি কিভাবে? না, আমি তোমায় বলি সুজাতা, এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন। আমাকে বহু ইন্টারভিউতে বহু মানুষ এটা প্রশ্ন করেছেন। গান অভিনয় দুটো একসাথে কি করে, গান না আগে অভিনয়, আগে অভিনয় না আগে গান। তো এইটা না একটা ব্যাপার হচ্ছে, আমি প্রথম কথা আমি জীবনে কোনো কিছু প্ল্যান করে করিনি। আমি কখনো মানে আই হ্যাভ নট লেড, আই ডু নট লিভ আ ভেরি কনস্ট্রাকটিভ প্ল্যান্ড লাইফ। হ্যাঁ, আমার কোনো ফেসবুক হ্যান্ডলার নেই, আমার কোনো ম্যানেজার নেই, আমার কোনো একটা টিম নেই যারা আমাকে মানে আমাকে নিয়ে যারা আমাকে প্রমোট করে বা আমাকে এই করে। আমি এগুলো কিচ্ছু জীবনে করিনি। আমি এখনো সেই পুরনো খাতা কলমের লোক। হ্যাঁ, এখনো ডায়েরিতে আমি ডেট লিখি নিজে হাতে করে। টাকা পয়সার নেগোসিয়েশনটা আমার ফোনে আমি নিজেই করি। হ্যাঁ, এত তো বাজেট নেই, একটু বাড়িয়ে দে, এরকম করিস না, দেখ 25টা বছর হয়ে গেল, এবার আমি নিজে করি। হ্যাঁ, আমি একদম ওগুলো আমার কিছু আসে না, আমি সত্যি করিনি। আমাকে অনেকে বলে যে এভাবে তুমি পিছিয়ে যাচ্ছ। আমি পিছিয়ে যাওয়ার কিছু নেই, আমি এক্স্যাক্টলি ওয়্যার আই এম সাপোজ টু বি। আমি এত তামঝাম করে করবো, তারপর আলটিমেটলি কিছু নাও হতে পারে, কিন্তু সবটাই আমার কর্মফলের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, আমি যদি কোনো কিছু না করেও যদি একটা জায়গা তৈরি হয়ে যায় না, সেটাও কিন্তু আমার লেখা আছে হবেই। একদম। হ্যাঁ, আমি নিজে সবটা করি, আমার কোনো সেরকম কিছু নেই। তা আমার ছোটবেলার থেকে না আমি কোনো কিছু প্ল্যান করে এগোইনি সুজাতা। আমি সবসময় যেভাবে জীবন আমাকে যেভাবে দিয়েছে আমি সেভাবে নিয়েছি। আমি দক্ষিণীতে গান শিখেছি, দক্ষিণী আমার সেকেন্ড হোম। যেরকম ক্রিকেটারদের কাছে ইডেন গার্ডেন্স হচ্ছে তাদের জায়গা, পীঠস্থান, আমার কাছে হচ্ছে দক্ষিণী আমার পীঠস্থান, কারণ সেটা নিয়ে আমি বড় হয়েছি। এবং দক্ষিণীতে ছোটবেলায় একটা ড্রামা ডিপার্টমেন্ট ছিল। সেই ড্রামা ডিপার্টমেন্টে প্রথম আমি নিজে জানতে পারি যে অভিনয়টা করতে পারি কিভাবে, সেখানে আমি প্রথম রবীন্দ্রনাথের ফাল্গুনীতে আমি বালক করেছিলাম। আমার একটাই সংলাপ ছিল, আমি পারলুম না, আমি কিছুতেই তাকে ধরতে পারলুম না। কেন রে, ওই যে রথে করে গেল, এইটুকুই ছিল। সেটা থেকে আমার অভিনয় যাত্রাটা শুরু হলো। কিন্তু এবং তারপর থেকে না আমি অভিনয়তে কি করলাম, রক্তকরবী, কঙ্কাল, ল্যাবরেটরি, হ্যাঁ, বাল্মীকি প্রতিভা, অরূপ রতন, ওই যত যাবতীয় গল্পগুচ্ছের রবিবার, সেখানে অভিকের চরিত্র সব এই মঞ্চে করেছি ছোটবেলায়। মানুষ জানেই না, লোকে ভাবে আমার কোনো স্ট্রাগলিংই নেই, এ তো দেখতে একটু আছে এরকম সেরকম। ওকে, অনেকেই বলে তো এর তো কোনো কিছুই হয়, এর তো খাটতেই হয় না। আমি কিছুই আমি কাউকে কখনোই কিছু উত্তর দিই না, কারণ সি you cannot stop people from talking or judging you. Life has become very fast. হ্যাঁ, মানে এটা কারো দোষ নয়, কারণ প্রত্যেকটা মানুষকেই সকালে ঘুম থেকে উঠে মানুষ দৌড়চ্ছেন আর কি, আর আমাদের থট প্রসেস গুলো দৌড়তে থাকে। ফলে কোনো কিছু বসে সঠিকভাবে ভাবার সেই সময়টাও কারোর কাছে থাকে না, যে এইটার জন্য আমার কি ভাবা উচিত বা আমি কিভাবে জিনিসটাকে পারসিভ করব। তো সুতরাং মানুষ আজকাল একটু বেশি জাজ করতে শুরু করে, মানে যা হয় সোশ্যাল মিডিয়া যেহেতু এখন এত বেশি অ্যাক্টিভ চারপাশে,
প্রচুর এক্সপোজার, হ্যাঁ, এবং প্রত্যেকটা মানুষের তার নিজস্ব বক্তব্য থাকে। তো যে কারণে আমি চেষ্টা করি যাতে মানে যত এই কথাগুলো কম বলা যায়, বুঝতে পেরেছো? মানে আমি 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 আগে হয়তো একটু বলতাম বেশি, তখন দেখলাম যে আমি যদি বেশি খুব এই কথাগুলো বলি তাহলে হয়তো একটা কোথাও গিয়ে আমার মনে হয় যে আই মাইট বি জাজড বাই পিপল। হ্যাঁ, মানে সেটা আমি কি ভয় পাও? ভয় পাওয়ার ব্যাপারটা না, কি হয় জানো তো, মানে ধরো আমার তো অনেকগুলো বছর হলো এখানে, মানে একটা তো প্রবর্তন হয়েছে আমার 25 বছর হয়ে গেছে, 25 বছর রানিং আমার, 25 বছর রানিং, মানে সিলভার জুবিলি। আচ্ছা, তো আমার মনে হয় যে মানুষের কাছে আমার একটা ইমেজ আছে, হ্যাঁ, মানে তারা আমাকে একটা অন্যভাবে দেখেন, বা তো আমার খালি ওইটা একটু মাথায় আমার সবসময় থাকে যে আমি যেন তাদের ওই এক্সপেকটেশন থেকে নড়ে না যাই, মানে তারা আমার সম্পর্কে যে ধারণাটা পোষণ করেন সেটার থেকে যেন আমি সরে না যাই। কারণ আমি যেটাই করি, যেটাই বলি বা যেটাই করি তার মধ্যে একটা জেনুইনিটি রাখার আমি চেষ্টা করি, কারণ সেটাই আমার পরিচয়। কারণ আমি কখনোই এরকম হয় না যে আমি একরকম ভাবি একরকম বলি, তা নয়। যেরকম কোনো গানের অনুষ্ঠানে আমি কি গান গাইবো কখনো ভেবে যাই না, আমি মানুষের পালস বুঝে আমি গান করি, মানে আমি খুব ইন্টারাক্টিভ শো করি। তো আমি এইভাবে চলি আর কি, আমার ভাবনা চিন্তাগুলো এইরকমই আর কি বলতে গেলে। তো দিস ইজ হাউ ইট ওয়ার্কস ফর মি। হ্যাঁ, তো কিন্তু এই যে ধরো কোথাও একটা সোশ্যাল মিডিয়ার কথা বললে যেখানে মানুষ তোমাকে জাজ করবে, এবং তোমার কিছুক্ষণ আগে তুমিও বলছিলে যে তোমার স্ট্রাগলটাতে তারা দেখছে না, তুমি যেটা দিচ্ছ ঠিক সেই জায়গাটাই দেখছে। আমি কেন বলি না সুজাতা, আমি এই জন্যই বলি না, কারণ হচ্ছে যে একটা কথা আছে, ইউ আর অ্যাজ গুড অ্যাজ ইউর লাস্ট পারফরমেন্স। তুমি 1922 সালে কি ফাটিয়েছিলে ওইটা ভেবে লাভ নেই, তুমি আজকে কি করছো এইটা ইম্পর্টেন্ট। তুমি আজকে ধপ করে পড়ে যেতে পারো, কিন্তু তখন কিন্তু পিপল উড নো ইউ বাই হোয়াট দে হ্যাভ সিন ইউ লাস্ট। তখন ওইটা ভাববে, আচ্ছা ওই এই ফাংশনে ও তো এই গানে এটা লাগাতে পারলো না, ওই নোটটা এর গলা খারাপ হয়ে গেছে, পারে না, গেছে। এটা কিন্তু হবেই। বা কোনো পারফরমেন্স মনে রাখে না বলবো না, নিশ্চয়ই মনে রাখে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমি দেখেছি যে ইউ আর অ্যাজ গুড অ্যাজ ইউর লাস্ট পারফরমেন্স অ্যাকচুয়ালি। তো জন্য আমার সবসময় মাথায় থাকে যে আমি আজকে কি পারফরমেন্স দিতে পারবো, কতটা আমি পারফেক্টলি করতে পারবো, কতটা আমি মানুষকে আনন্দ দিতে পারবো, এইটা আমার কাছে মেন প্রায়োরিটি থাকে। যে কারণে আমি আমার নিজের স্ট্রাগলিং পিরিয়ডটা খুব একটা লোকের কাছে বলি না। কারণ যেটা বললাম, যখন আমি কাজ শুরু করেছিলাম আজ থেকে 2000 সালে 2001 সালে, তখন কিন্তু আমার সমসাময়িক আমার প্রচুর চারপাশের বন্ধু বান্ধবরা, আমার ইন্ডাস্ট্রি প্রচুর মানুষেরা এটাই ভাবতো যে এই ছেলেটিকে তো এত ভগবান দিয়ে দিয়েছে, এর আর কি আছে। হ্যাঁ, একটা মানে তার একটা মানে তুমি পজিটিভ নোটেই সব শুরু করেছো। হ্যাঁ, মানে সবটাই পেয়ে এসেছি। হ্যাঁ, কিন্তু পেয়ে এসেছি ঠিকই, পেয়েছি তো বটেই, সবটাই তো উনি দিয়েছেন তাই পেয়েছি, কিন্তু সেটা পাওয়ার পেছনে একটা লড়াই আছে। ওই লড়াইটা একমাত্র আমি জানি কি লড়াই আছে। কারণ প্রথম যখন আমি স্টুডিও পাড়াতে ঢুকতে শুরু করি, তখন তো স্টুডিও পাড়াতে এরকম অগাধ বিচার ছিল না, তখন তো স্টুডিও পাড়াতে আটকে দিত বাইরে লোক। আমার এখনো মনে আছে NT1 স্টুডিওতে আমি যাচ্ছি, বাইরে একটা লোক বসে থাকতো, একটা অফিস ছিল, ভেতরে ঢুকতে দিত না, ওখানে নাম লিখে বসে থাকতে হতো। কার সাথে দেখা করব, কেন দেখা করব, অনেক প্রশ্ন ছিল। কি পার্থক্য এখন অনুভব করো তখন আর এখনের মধ্যে? 25 বছর দীর্ঘ একটা সময় কাজ করতে গিয়ে কি পার্থক্যটা ফিল করতে পারছো? দেখো, সবকিছুরই না একটা পজিটিভ জিনিস, পজিটিভ সাইড থাকে, একটা নেগেটিভ সাইড থাকে। পজিটিভ সাইডটা হচ্ছে যে মানুষের আরো বেশি মানুষের ভাবনা চিন্তা, মানুষের থট প্রসেসটা এখন আর রেস্ট্রিক্টেড নয়, অনেক বেশি খোলা মনে মানুষ অ্যাকসেপ্ট করে, ইন্টারপ্রেট করে সবকিছু। কারণ এক্সপোজারটা অনেক বেড়েছে, অনেক বড় ক্যানভাসে এখন। আগে যেরকম প্রচুর ভালো ভালো শিল্পীরা যারা হয়তো ডিজার্ভ করতো, তারা ওই ঢুকতে পারতো না বা ওই ভেতরে যেতে পারতো না বলে চান্স পেতো না। এখন তো সেটা নয়, এখন মানে আমার যদি ক্ষমতা থাকে, আমার কোনো স্টুডিও পাড়াতেও যেতে হবে না, আমি একটা ইউটিউবে নিজের চ্যানেল করে, আমি নিজের প্রচার করে আমি নিজের ট্যালেন্টটা দেখাতে পারি। এটা খুব বড় একটা পজিটিভ সাইড। কিন্তু নেগেটিভ জায়গাটা বলছি কি হয়, ডিমান্ডের থেকে সাপ্লাই বেশি হলে যেটা হয়, ঠিক, ধরো অনেকগুলো ভালো ভালো কাজ একসাথে হচ্ছে, একটা পোস্টার
পড়তে না পড়তেই সেটা আঠা শুকোতে না শুকোতে আরেকটা পোস্টার পড়ে যাচ্ছে। একদম। ফলে কি চিরস্থায়ী ব্যাপারটা চলে গেছে। মানে আমি তোমাকে বলছি, ধরো মহানায়ক উত্তম কুমারের সময় উনি যে ছবিগুলোতে পাঠ করেছেন, উনি তো আমার কাছে তো উনি ভগবান, আমাদের সকলের কাছে। কিন্তু সে ভগবানকে তৈরি করেছে ইন্ডাস্ট্রি, সে পজিশনিং করেছে তার কিন্তু প্রথমে অনেকগুলো ছবি চলেনি, তা সত্ত্বেও ইন্ডাস্ট্রি তাকে নেগেট করেনি, কারণ তারা জানতেন যে ইনি মহানায়ক, ইনি এক এবং অদ্বিতীয়, ইনি থাকবেন জেনারেশনের পরে জেনারেশন। ওই চোখটা ছিল, ওই চোখটা, ওই দূরদর্শিতা ওনাকে আইডেন্টিফাই করা। তাই ওনার প্রথম কয়েকটা ছবি না চললেও কিছু যায় আসে না, কারণ উনি উত্তম কুমার, উনি সেটা প্রমাণ করেছেন বারংবার যে উনি উত্তম কুমার। ম্যাটিনি আইডল একজনই হতে পারে উত্তম কুমার, আর কেউ নেই ধারে পাশে। জেনারেশন পরে জেনারেশন বেরিয়ে যাবে, উত্তম কুমার হবে না, ওই দাঁড়ানো ওই হাসি হবে না, কিছু করার নেই। এই মানুষগুলো একবারই আসে, দিয়ে বেরিয়ে যায়। তো এই পজিশনিং বা এই কাউকে ধরে তাকে নিয়ে এগোনো, এই বিষয়গুলো আগে ছিল, কারণ যেহেতু আগে এন্ট্রি ওয়াজ রেস্ট্রিক্টেড। ঠিক আছে, মানে আমি এখনো মনে আছে NT1 স্টুডিওতে আমি আচ্ছা, তখন আমি একটা কোম্পানিতে চাকরিও করছি। আচ্ছা, হ্যাঁ, আমি দুটো কোম্পানিতে চাকরিও করেছি। ওকে। একটা ব্যাংকে চাকরি করেছি, আমার কোনো ব্যাংকিং এর কোনো অভিজ্ঞতা ছিল না, আমি কোনো MBA ডিগ্রি নিয়ে আমার নেই, আমি BCom অনার্স পাস, শ্যামাপ্রসাদ কলেজ। ঠিক আছে, আমার খুব ভালোবাসার কলেজ ওটা, শ্যামাপ্রসাদ কলেজ। কোনোদিন ক্লাস করিনি, বাইরে সিঁড়িতে বসে আড্ডা মারতাম। হ্যাঁ, খুব ভালোবাসার কলেজ আমার, আমার একটু জোর করেনি। ঠিক আছে, যে এই করতে হবে, পড়তে হবে না। আমি লেখাপড়া খারাপও ছিলাম না, সেটা নয়। হাই সেকেন্ড ডিভিশনে পাস করেছিলাম, ফার্স্ট ডিভিশন আমার হয়নি ভাই, কিছু করার নেই। আমি হাই সেকেন্ড ডিভিশনে পাস করেছিলাম, অনার্স, BCom অনার্স। আমি বলতে কোনো দ্বিধা নেই, আমি খুব অকপটে বলতে চাই, দিস ইজ হোয়াট আই অ্যাম। ঠিক আছে, এবং আমার মনে আছে ওইটার সঙ্গে সঙ্গে আমি তখন দেখলাম যে আমার বাবা শুধু একটাই কথা বলেছিলেন যে ভাই, আমি কিন্তু বাড়ি থেকে কোনো পয়সা দেবো না, তোমাকে নিজেরটা নিজে করতে হবে। তা আমি ওই কিছু পকেট মানির জন্য আমি তখন একটা কোম্পানিতে ঢুকি, মানে একটা ব্যাংকে ঢুকি। তখন সিটি ব্যাংকের একটা প্যারেন্ট কোম্পানি ছিল, সিটি কর্প ক্রেডিট সার্ভিসেস ইন্ডিয়া লিমিটেড, সেই কোম্পানি এখন আর নেই। আমি ওখানে সিলেক্টেড হই, ফোন সার্ভিস ডিভিশনে বসতাম। মানে ওখানে আই ইউজ টু টেক কাস্টমার কলস। হ্যাঁ, মানে ধরো রোজ 200 টাকা করে 250 টাকা করে ফোন আসতো আমার কাছে, মানে গ্রিভান্স কলার, গ্রিভান্স সেকশন ছিল। এবং ব্যাংকিং কাস্টমার, ক্রেডিট কার্ড কাস্টমাররা ফোন করে, তারা মানে সকালে ধরো চানটা, মানুষ কি করে সকালে ঘুম থেকে উঠে চাটা খেলো, টাইটা পড়লো, চান টান করে ঠাকুরের পুজো দিয়ে অফিসে বসলো, কি না কাজ করতে যাচ্ছি, প্রথম কলটা, ও क्या हुआ मेरा सर्विस चार्ज को ये कर ये वो कर, এই শুরু হলো। আমি দেখলাম আমি তো পাগল হয়ে যাবো। মানে মোটামুটি ওখানে আমি 9 মাস আমি ওই পকেট মানি তুলেছিলাম, যে টাকাটাতে ট্রামে করে আমি টালিগঞ্জ অব্দি যেতে পারি। হ্যাঁ, আমার একটু চাটা আর একটুখানি টুকটাক কিছু আনুষঙ্গিক খরচ আছে, যেটা বলতে পারবো না ক্যামেরাতে, সেগুলো করার টাকাটা আমার যাতে ওঠে। হ্যাঁ, তো এই করে করে আমি করেছি। কিন্তু হ্যাঁ, করে আমি যখন আলটিমেটলি টেকনিশিয়ান স্টুডিওতে আমি যখন গিয়ে পৌঁছেছি, সরি NT1-এ, আমি NT1 স্টুডিও গিয়ে আমাকে সামনে আটকে দিল। আমি প্রথম দিনের কথা বলছি, ঢুকতেই দিল না, বারংবার হয়েছে। গিয়ে বসে আছি কিনা, আমি ভেতরে গিয়ে একটুখানি আমি জাস্ট কিছু না, ধরো কোনো পরিচালকের ঘরে আমি যেতে চাই, মানে কিছু না, সে যদি আমাকে একটা ঝলকে একটু দেখে, কোনো পরিচালক, মানে তখন তো ছোট 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 ঘর ছিল, মানে এখনো আছে কিন্তু সেটা অনেকটা কমে গেছে। তুমি যদি দেখো, আমাদের কি বলে টেকনিশিয়ান স্টুডিও যেটা আগের ছিল, ওই গুপচি 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 ঘর ছিল। টেকনিশিয়ান স্টুডিও কথা বলছি, NT1 না, NT1-এও আছে, এখনো আছে, ছোট ছোট ঘরগুলো আছে। তো সেখানে একটা ঘরে স্বপন সাহা বসে, একটা ঘরে হরদা এদিকের ঘরটায় বসে, এখানে বাবলু সমাদ্দার, এখানে বীরেশ চট্টোপাধ্যায়, এখানে অঞ্জন চৌধুরী, একটা ঘর। আমি অঞ্জনদার সাথে একটাই কাজ করার সুযোগ পেয়েছিলাম, অঞ্জন স্যারের সাথে। এটা আমার কাছে খুব বড় পাওয়া। যাই হোক, সেই ছবিটা আলটিমেটলি রিলিজ করেনি, সেটা আমার কপাল। যাই হোক, তো আমি না তখন ওই কোনো রকমের ভেতরে ঢুকে, মানে সে দরওয়ানকে, মানে বাইরে যে লোকটি বসে থাকতেন তাকে মানে ম্যানেজ করে কাকু আঙ্কেল বলে টোলে আমি সেই ঢোকার সুযোগ পেতাম। তাও অনেক কষ্ট করে যখন ঢুকে যেতাম, তখন দেখতাম যে ওরকম সব বিশাল লাইন, মানে অলরেডি তখন প্রচুর আর্টিস্টরা ওখানে দাঁড়িয়ে আছে, নতুন যারা বাডিং যারা করতে চায়। তো সেখানে আমি দেখছি অনেক দূরে আমি দাঁড়িয়ে আছি, ওইখান থেকে কোনো পরিচালক আমার দিকে তাকাচ্ছে কিনা আমি এরকম করছি, মানে দেখা যদি একটু মুখটা যায়। তো এইভাবে হয়েছে কিন্তু, জানো তো। তারপরে প্রথম যেটা হয় হচ্ছে যে আই ওয়াজ লাকি এনাফ, ওই বললাম কর্মফল, হয়তো পূর্বজন্মের কোনো একটা ভালো কর্ম ছিল। প্রথম আমি তখন হলদিয়া উৎসব হতো, হ্যাঁ, আর বুম্বাদা আমার সবসময় খুব
খুব প্রিয়, মানে বুম্বাদার সাথে প্রথম কমার্শিয়াল ছবি করি তো বাজি, বুম্বাদা আমায় খুব ভালোবাসে, মানে একদম নিজের ছোট ভাইয়ের মতো ভালোবাসে। বুম্বাদা ওই সময় আমার মনে আছে, মানে ওই যখন ফার্স্ট আমি বুম্বাদাকে চোখের সামনে দেখছি হলদিয়া উৎসব, হলদিয়া উৎসবে না, হলদিয়া উৎসবে আমরা একটু গুলিয়ে গেল, হলদিয়া উৎসব আমার মনে আছে তখন চিরঞ্জিত দা, দীপক দা ছিলেন মেন আর কি। দীপক দা আমায় খুব ভালোবাসে, কিন্তু খুবই ভালোবাসে। দীপক দা বাড়িও আমি গিয়েছি বহুবার তারপরে। ইনফ্যাক্ট আমার বিয়ের সময় দীপক দা আমার এসছেন, বুম্বাদাও এসেছেন। আমার বাবা চলে যাওয়াতেও প্রথম যাকে দেখলাম আমার পেছনে, আমি যখন বাবার কাজ করছি দেখি পেছনে প্রথম বসে আছেন চিরঞ্জিত চক্রবর্তী আমার বাড়িতে। এরকম ভালোবাসা পেয়েছি আমি আমার যারা প্রণম্য তাদের কাছে, শ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রী চিরঞ্জিত চক্রবর্তীর প্রত্যেকের কাছে। তো আমি ওই ভালোবাসাটা আমি পেয়েছি সবসময়, এটা আমি বলবো। তা আমি ওই প্রথম হলদিয়া উৎসবে আমি প্রথমবার দেখি চিরঞ্জিত চক্রবর্তী, হ্যাঁ, আমি ওই চান্স পাই ওখানে যাওয়ার অ্যাজ এ ভলান্টিয়ার। মানে তখন আমি আর্টিস্ট ফোরামের অফিসটা ওখানে ছিল, ছোট্ট একটা অফিস, এখনো মনে আছে রমেনদা বসতেন, রমেন রায়চৌধুরী। প্রথম রমেনদা আমাকে বললেন যে শোনো তুমি চলো, তোমাকে আমি তুমি আমাদের সঙ্গে হলদিয়া উৎসব চলো, বাসে করে যাওয়া। আমি বাসে করে গেলাম অ্যাজ ভলান্টিয়ার কার্ড ঝুলি, আর্টিস্ট ফোরামের ভলান্টিয়ার। আমার কাজ ছিল কি অন্য আর্টিস্টদের দেখভাল করা, তাদের কোনো অসুবিধা না হয়, তাদের গাড়ি ডেকে দেওয়া, এই করা, এইগুলো আমার কাজ ছিল। আমি প্রথম চোখের সামনে দেখছি রূপাদি ঢুকছে, রূপা গাঙ্গুলি, মানে অস্ট্রাক, হ্যাঁ, মানে রূপাদি এত বড় ফ্যান ছিলাম সবসময়। ওই রূপাদির সাথে আমি আবার কাজ করলাম, হ্যাঁ, মানে প্রথম রূপাদির ডিরেকশনে। লেট মি টেল ইউ, সবটা ডিভাইন কানেকশন, জানো তো, সবটাই প্ল্যান থাকে। আমি দেখছি চিরঞ্জিত দা ঢুকছে, হ্যাঁ, মানে আমি দেখছি রঞ্জিত কাকু ঢুকছে, রঞ্জিত মল্লিক, হ্যাঁ, রঞ্জিত কাকু ঢুকছে। আমি তো তখন ওরা স্টার স্ট্রাক ছিলাম আর কি, হ্যাঁ। তো ওইভাবে কিন্তু আমার হয়েছে, জানো তো। এবং করতে 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 তারপরে একটা সময় তখন এখানে কলকাতায় একটা হাউস ছিল, ব্ল্যাক ম্যাজিক মোশন পিকচার্স। তারা তখন আমাকে একটা সুযোগ দেয় কয়েকটা অডিশনের, ওই কিছু অ্যাড ফিল্মের জন্য। সেটাই কি প্রথম সুযোগ ছিল? একদম প্রথম সেটা ছিল না, প্রথম দিককার কাজ আর কি, ঠিক আছে। তারপরে আমি ব্রহ্মা জানেন করলাম, অনিন্দদা, চন্দ্রবিন্দু অনিন্দদা আমাকে স্পট করলো ফর ওই ক্যারেক্টার, 6টা ক্যারেক্টার রিপ্রেজেন্ট করেছিলাম গানটাতে। ব্রহ্মা জানেন গোপন কম্মতি, ব্রহ্মা জানেন গোপন কম্মতি, এটাতে আমি ওই ক্যারেক্টার গুলো করেছিলাম। তখন আমি রোগা ছিলাম, অন্যরকম ছিলাম দেখতে, হ্যাঁ। একবার কৃষ্ণ সেজেছি, আবার উত্তম কুমার সেজেছি, আমি এরকম বিভিন্ন ক্যারেক্টার, রোমিও সেজেছি, এরকম আর কি। তো ওইভাবে ওই এক্সপিরিয়েন্স হতে 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 তারপর দিলাম একটা সময়ের পরে। আমার যদিও প্রথম কাজ হচ্ছে মানে কমার্শিয়াল কাজ যদি বলো, একদম প্রথম ছোটবেলায়, সেটা যেটা বললাম যে দূরদর্শনের জন্য করেছিলাম, সেটা দক্ষিণী প্রোডাকশন ছিল, ফাল্গুনি। প্রথম আমার ক্যামেরার সামনে এক্সপোজার, যদিও সেটা ফিল্ম ক্যামেরা না, টেলিভিশন ক্যামেরা। ফাল্গুনিতে বালকের অভিনয়, সেটা দূরদর্শন সেটা ক্যামেরাবন্দি করেছিল, দক্ষিণীর প্রোডাকশন। তারপরে আমি করেছিলাম বাবু কাকার সাথে, সন্দীপ রায়। বাবু কাকা এই জন্যই বলি কারণ ছোটবেলায় সত্যজিৎ রায় কোলে বসে আমি রসগোল্লাও খেয়েছি। আমি গোপী বাঘা ফিলোতে গান প্লেব্যাক করেছি, কেমন বাসি বাজায় শোনো। তো এবারে আমি সেই সুবাদে মানিক দাদুর কোলে বসার অভিজ্ঞতা আমার আছে। তখন আমি অনেক ছোট, সেটা একটা অন্য গল্প, সেটা অন্যদিকে চলে যাবো, অনেক লম্বা কথা। যাই হোক, তো আমার সেটা আমরা ছোট্ট করে একটু শুনবো, অনেক বড় কথা, অনেক বড় কথা। মানে এগুলো কি 25 বছরের কথা বলতে গেলে না, আমার এই এপিসোড ধরবে না, মানে তারপর দেখবে তুমি বোর হয়ে যাবে, ভাই তুমি বাড়ি যাও, মানে এরকম গল্প শুনতে কেউ বোর হয় না। তো আমার মনে আছে যে আমি ওইভাবে মানে একদম প্রথমে আমি, এবং টেলিভিশনের প্রথম কমার্শিয়াল আরেকটা কাজ আমি করি, সেটা হচ্ছে গল্পগুচ্ছ তখন হতো, হ্যাঁ। তখন ওই গল্পগুচ্ছ বিভিন্ন গল্প প্রত্যেক রবিবার করে আসতো। আমি রবীন্দ্রনাথের রবিবারে অভিক করেছিলাম, মনে আছে আমার, অভিক। ওটা আমার প্রথম ক্যামেরার সামনে একটা প্রফেশনাল কাজ, হ্যাঁ। আমি তার জন্য একটা পাঞ্জাবি পেয়েছিলাম, এটা আমি এখনো আমার কাছে রাখা আছে পাঞ্জাবিটা। আর আমি এত কাজ করেছো, তার মধ্যে একটা ছোট করে বলি, ইন্টারেস্টিং, এটাও কেউ জানে না, আমি কিন্তু এক্সট্রাজের কাজ করেছি। তাই? হ্যাঁ। সেটা কিসে? মানে ধরো সিনেমাতে ধরো কারোর কোনো বিবাহ সিকোয়েন্স দেখানো হচ্ছে, পেছনে আমি ক্রাউডে দাঁড়িয়ে পাঠ করেছি। তার জন্য আমাকে দুপুরবেলা খাওয়াটা দিত ওরা, ঠিক আছে, হ্যাঁ। মানে দুটো একসাথে পাওয়া যাবে না, নয় ডিম নয় মাছ, দুটো দেবে না ভাই, হ্যাঁ। মানে ওটা দেবে না, কোনটা খাবে, ডিম না মাছ? দাদা যদি একটু মাছ পাঠাবে না, ডিম আছে পড়ে খাও না। বাট দিস ইজ গুড, এটা ভালো, এটা না হলে তো আজকে আই উডন্ট হ্যাভ বিন ওয়্যার আই অ্যাম টুডে। এটা হয়েছে তো ভালো, মানে এটা আমার কাছে খুব ভালো অভিজ্ঞতা, কারণ এইটাই তো বোধহয় মানে দ্যাটস দ্য ফার্স্ট ল্যাডার, ঠিক আছে। এই যে এটা আমার মনে হয় আর কি, মানে আমি এভাবেই ভাবি। এখন যখন লুক ব্যাক করো ওই দিনগুলোতে কি আমার হেভি লাগে, হেভি লাগে, আমার মনে হয় যে হ্যাঁ, আমার মজা পাই, মানে দারুণ মজা। মানে দেখো, আমি কি বলবো তোমাকে, একজন প্রোডাকশন ম্যানেজার সে এত খারাপ ব্যবহার করলো ওই সময়, আবার সেই কয়েক বছর পরে
যখন আমার একটু নাম হয়েছে, হালকা লোকে আমাকে চিনেছি, সেই প্রোডাকশন ম্যানেজারই আমার মেকআপ ভ্যান এসে ধাক্কা মেরে বলছে, দাদা কি খাবেন বলুন। হ্যাঁ, মানে এগুলো ভাবতেও ভালো লাগে। একদম এটা তাই। তো হয়, এটা তো হয়, এটা প্রত্যেক মানুষেরই হয়, এটা হওয়া দরকারও আছে। ঠিক। কারণ মানে আমি এই যে তোমার সঙ্গে আমি না ভেবে এসেছিলাম যে তোমাকে আমি এই কোয়েশ্চেন গুলো করতে পারি, তারপর তোমার সঙ্গে কথা বলতে গিয়ে সবটা কেমন গুলিয়ে গেছে। আমি গুলিয়ে দিয়েছি তো। এখন মনে হচ্ছে যে এরপরে কোনটা জানতে চাইবো, মানে জানার জন্য আর মানে মনে হচ্ছে শেষ নেই, এতটা জানার রয়েছে তোমার কাছ থেকে। আচ্ছা, আমি যদি খুব ছোট করে মাধবনের সঙ্গে তোমার অভিনয়ের যে অভিজ্ঞতা, যদিও সিনেমাটা কবে রিলিজ হচ্ছে? আরে ম্যাডি স্যার, কি বললে তুমি আমায়। আমার বাবা একটা কথা বলতেন জানো সুজাতা, আমি একবারও বলছি না যে এটাই একমাত্র কথা না, মানে এটা আমার ভাবনা, যেহেতু আমার বাবা এই ভাবনাটা ভাবতেন নিজে, ওটা আমার ভাবনা, মানে এটা খুব ডিবেটেবল, মানে অনেকের কাছে অনেক রকম ভাবনা হতে পারে, উইথ ডিউ রেসপেক্ট টু এভরিওয়ানস ইন্টারপ্রিটেশন, মানে আমার একটা আলাদা ইন্টারপ্রিটেশন তৈরি হয়েছে এইভাবে। তো বাবা বলতেন যে ভালো শিল্পী হতে গেলে ভালো মানুষ হওয়াটা খুব দরকার। এবং আমি এটা দেখলাম এই ছবিটা করতে গিয়ে, যাকে মিট করলাম, যাকে পেলাম জীবনে, তিনি হচ্ছেন মিস্টার আর মাধবন, ম্যাডি স্যার। এবং ম্যাডি স্যার এরকম মানুষ যে আমি এই দুদিন আগে জন্মদিন গেল ওনার, তা আমি একটা ভয়েস নোটে শুধু হ্যাপি বার্থডে একটা উইশ, একটা গানটা গেয়ে পাঠালাম, সঙ্গে সঙ্গে উনি আমাকে ভয়েস নোটে রিপ্লাই দিয়ে বললেন যে, আরে ডার্লিং, হাউ ক্যান আই ফরগেট ইউ, ইউ মাই ব্রাদার, ডার্লিং ব্রাদার, থ্যাংক ইউ। মানে এত উচ্ছ্বসিত ভাবে উনি আমার সাথে মানে আমাকে রিপ্লাই দেন। মানে যখনই আমি আজ পর্যন্ত, মানে ধরো এই ছবিটা শেষ করেছি লাস্ট ইয়ারই শেষ হয়েছে ডিসেম্বরে, এটা হয়ে গেল হচ্ছে তোমার এই কারেন্ট মান্থ যেটা চলছে আমাদের মে মাস, আমি যতবার ম্যাডি স্যারকে আমি হোয়াটসঅ্যাপে কোনো ভয়েস নোট পাঠিয়েছি বা কোনো লেখা পাঠিয়েছি, সঙ্গে সঙ্গে উনি আমাকে রিপ্লাই দিয়েছেন। এবং একটা অদ্ভুত একটা ব্রাদারলি লাভ আমার প্রতি ওনার আছে, সেটা আমি অর্জন করতে পেরেছি। আমি বলছি কিরকম, আমি দেখলাম যে একটা মানুষ এত বড় একজন অভিনেতা, এত ট্যালেন্টেড একজন, মানে যাকে বলে না ভগবান কিছু কিছু মানুষকে না মানে ছপ্পর ফাড়কে দিতে, উনি হচ্ছেন ছপ্পর ফাড়কে ওনাকে ভগবান দিয়েছেন। মানে এত ট্যালেন্ট এত এত মানে অভিনয়টা না, উনি জাস্ট মানে হি জাস্ট বিহেভস। হ্যাঁ, মানে ওনাকে পাঠ করতে হয় না, উনি ছোটটা বিহেভ করেন শুধু ক্যামেরার সামনে। এবং ওনার সাথে পাঠ করার সময় একবারও মনে হলো না যে আমি ম্যাডি স্যারের সাথে পাঠ করছি, বুঝতেই দেন। উল্টে আমাকে বলছে, क्या लगता है साहब, ये ठीक है? मुझे लगता है ये ठीक है, ऐसे बोल दूं? सर आप ये सब मुझे मत बोलिए, मैं मर जाऊंगा, मैं तो यहाँ पे आप मुझे बोलिए मैं कुएं में कूद जाता हूँ, ठीक है? ये सब मुझे मत पूछिए, आप बोल रहे हैं, आप पूछ रहे हैं मुझे, ये तो আমার কাছে বিশাল ব্যাপার। ম্যাডি স্যারকে দেখেছি, একটা মানুষ এত ভালো, এত বড় একজন অভিনেতা হওয়া সত্ত্বেও তার মধ্যে কোনো রকম গুরুর, কোনো রকম মানে ঔদ্ধত্য আমি একটা বিন্দু মাত্র দেখিনি। মানে শুধু মাটিতে পা দিয়ে চলা নয়, মাটি কামড়ে চলা যাকে বলে। ওনার ব্যবহার, ওনার মানুষকে যেভাবে উনি সম্মান করেন, প্রত্যেকটা মানুষ, মানে একজন যে লাইট করছে, যে স্পট বয়, তার সাথে যেভাবে উনি কথা বলেন, এটাতে না মানুষকে বোঝা যায় মানুষ কিরকম হতে পারে। এইগুলো ছোট ছোট জিনিস, কিন্তু এগুলো আমরা ওভারলুক করে যাই। এটা থেকে মানুষের পরিচয়টা বেরিয়ে আসে, সে কিরকম, তার ভেতর তার সোলটা কি। মাধবন ইজ আ ফ্যান্টাস্টিক সোল। এবং তেমনি লেখাপড়া জানা একজন মানুষ, তেমনি উইজডম, তার উইজডম, দেখো নলেজ অ্যান্ড উইজডম বোথ আর ডিফারেন্ট থিংস। আমি ক্যালকুলাস ভালো জানি অঙ্কতে, ওটা আমার নলেজ, কিন্তু আমার উইজডমটা কিন্তু অন্য লেভেলে। আমি আমার জীবন কিভাবে দেখি বা কিভাবে যাপন করি, ওটা আমার উইজডম দিয়ে বিচার করি। আমি একটা মানুষকে আমি কিভাবে দেখি, সেটা আমার উইজডম কথা বলে। এটা একটু আগে স্বামীজির কথা বলছিলাম, হ্যাঁ, এখানে এটা আসে। মানে স্বামীজি একটা জিনিস, এই কথা প্রসঙ্গে আসি, উনি বলেছিলেন যে তো প্রফেসর রাইট যখন প্রশ্ন করছে স্বামীজিকে, যখন ডিমিন করছে, হ্যাঁ, প্রথমে যখন উনি বস্টনে শিকাগোতে গেলেন ব্যুরো অফ এক্সপোজিশনে, ওকে অপমান করে বার করে দেওয়া হলো। সেখান থেকে ওই গেট কিপার বললো যে গো টু বস্টন, সব থেকে তোমাদের মতন এসব করে এসছো, এসব কি সব টারবান ফারবান দিয়ে বস্টনে যাও, ওটা চিপ প্লেস, ওটা তোমাদের জন্য জায়গা বলে। স্বামীজি যখন বস্টনে গেছেন, ঘটনাচক্রে বস্টনে হি মেট প্রফেসর রাইট। এবং প্রফেসর রাইট যখন ওকে ডিমিন করছে, তখন একটা গল্প বলেছিলেন, দুটো ব্যাঙের গল্প, টেল অফ টু ফ্রগস। সো হি সেড, আমি কেন বলছি এই কথাটা, ম্যাডি স্যারের প্রসঙ্গে বলছি। হি সেড there was a frog who lived in a well, একটা ছোট্ট কুয়োর মধ্যে একটা ব্যাঙ থাকতো, and there was another frog who lived in the sea,
So one day the frog who lived in the sea came and fell into the well. তখন প্রফেসর আর জিজ্ঞেস করছে যে বুলি করে লোকজন, না বুলি করে, আমাকেও এত বুলি করেছে লোক, তোমাকেও করেছে, সবাইকে করে, তো বুলি করার লোকজন তো ভর্তি পৃথিবীতে, তো বুলি করে বলছে যে ও হাউ ডিড ইট ফ্লাই, ডিড দ্য ফ্রগ ফ্লাই এন্ড ফ্রম দ্য সি ডিড ইট ফ্লাই এন্ড কেম টু দ্য ওয়েল? প্রফেসর রাইট বলছে, স্বামীজি তখন ঠান্ডা মাথায় মিষ্টি করে হেসে বলছে নো নো নো, হি ওয়াজ ট্রান্সপোর্টেড বাই মিস্টিক্যাল পাওয়ার্স। He বলছে the frog who lived in the well said to the other frog who's from the sea, where are you from? তোর ওই ব্যাংকটা বলছে I am from the sea. The sea, how big is that? Is it as big as my well? তখন কি মানুষের ভাবনা চিন্তা এত কনস্ট্রিক্টেড হয়ে যায় যে you build walls around your process, your thought process, সংকীর্ণতা চলে আসে। একদম ওই সমুদ্রের মতন ভাবতে হবে, ভাবনাটা শিখতে হবে। ওই জন্য উনি বলতেন যে let the lion of Vedanta roar, ওটাই তো বেদান্তের কথা। তুমি তোমার সংকীর্ণতাটাকে অফ করো। এইটাই ম্যাডিসনের সাথে এগুলো আলোচনা হতো, কোয়ান্টাম ফিজিক্স আলোচনা হতো, ডিমেনশনস আলোচনা হতো কাজ করতে করতে। ইয়েস, ইন বিটুইন শটস উই স্পোক অ্যাবাউট এআই, এই টেকনোলজি। তখনকার দিনে ফোন, এখনকার জীবনে কি পার্থক্য। একটা মানুষকে দেখলাম কি স্পিরিচুয়াল, এত ফিলসফি তার ভেতরে, এত উইজডম তার ভেতরে, এত একটা ভালো মানুষ। আর মাধব, আমি আমার সঙ্গে একটা ছবি তুলেছি, আমি ফেসবুকে দিয়েছিলাম। আমি কে? আমি একটা ধুলোর থেকেও কম আমি। উনি হচ্ছেন আর মাধবন। আমাকে না এইভাবে জড়িয়ে ধরে ছবিটা তুলেছে। আমার মনে হলো কিনে নিয়েছে ভদ্রলোক আমাকে। আমাকে তো উনি প্রথমবার দেখেছেন, কিন্তু প্রথমবার দেখার পরে উনি যেভাবে আমার সাথে উনি ইন্টারাক্ট করলেন, ওনার মেকআপ ভ্যানে আমি ঢুকে যেতাম, ওনার সাথে বসে আমি ঘন্টার পর ঘন্টা কাটিয়েছি, খাওয়া দাওয়া করেছি। উনি যে খাবারটা আনতেন সেই খাবারটা থেকে আমাকে উনি দিতেন। এটা মিঠুন দাও, আমার মনে আছে মিঠুন দাও এটা সেম জিনিস। আমি যখন প্রথম মিঠুন দার সাথে কাজ করি, মিঠুন দার ভ্যানে ওরাই বস ডিম খা, এই ভালোবাসাগুলো আমি পেয়েছি আমাদের কাছে। আচ্ছা, অভিনেতা না সঙ্গীত শিল্পী, কোন উপমাটা তোমার বেশি পছন্দের? একটু ডিফিকাল্ট। মানে বিষয়টা হচ্ছে যে দেখো, সমস্যাটা কেন ডিফিকাল্ট জানো? তাহলে বলছি। মানে যখন আমি প্রথম কাজ শুরু করি, তখন লোকজন বলতো কি, মানে যারা অভিনয় জগতের যারা পরিচালক প্রযোজকরা ছিল, তারা বলতো ও তো গানেই অধিকাংশ সময় ও তো গানই গায়, ওকে তো এদিকে পাওয়া যাবে না, ও তো গান নিয়ে ব্যস্ত। আর যখন গানের জগতের লোকেরা বলতো, যারা ছিল প্রযোজক পরিচালক তারা ছিল, তারা বলতো ও তো অভিনয় নিয়ে ব্যস্ত, ও তো গানের সময় দেয় না। এবার আমি দুটোকে ব্যালেন্স করতে গিয়ে আমার বাংলা কথায় ফেটেছে। ঠিক আছে, এরকমও হয়েছে, গান অভিনয়, হ্যাঁ, মানে গানের কাজ, অভিনয়ের কাজ, থিয়েটারের কাজ সব একসাথে এসেছে একই দিনে। আচ্ছা, তখন বসে ভাবতে হচ্ছে কোনটা করবে। কোনটা করেছো? গানটা করেছো। এত গানের কথা হচ্ছে, একটা গান শুনি। অনেকক্ষণ ধরে ভাবছি কখন গান শুনবো তোমার। একটা গান শোনাও এবারে। টুকরো করে কাছি আমি, ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। টুকরো করে কাছি আমি, ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। কতদিন পরে গানটা শুনলাম, কি যে অপূর্ব গানটা। আর তোমার গান তো আলাদা করে কিছু কি বলবো বলো।